আমাদের একজন উপদেষ্টা বলেছেন ভারতের সহযোগিতা ছাড়া তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন সম্ভব না, যেটা শেখ হাসিনার ভাষায় তিনি বলে দিয়েছেন। তিস্তা মহাপ্রকল্প নিয়ে ডক্টর ইউনূস যখন চায়না গেলেন, তার আলোচনার তালিকায় এই মহাপ্রকল্প বিষয়ক আলোচনা ছিল না। আমরা এখানে ঢাকাতে একটা প্রোগ্রাম করি, ডক্টর ইউনূস স্যারের টিমকে আমরা মেইল করি, সেই মেইলের পরে আমাদেরকে রিপ্লাই করা হয় যে তারা এই বিষয়ে আলোচনা করবেন। এরপরেও সেখানে এক্স্যাক্টলি তিস্তা মহাপ্রকল্প নিয়ে কোনো আলোচনা হয়নি। আলোচনা হয়েছে যে সামনে 50 বছরে বাংলাদেশের নদী ব্যবস্থাপনা নিয়ে, কিন্তু এক্স্যাক্টলি তিস্তা মহাপ্রকল্প নিয়ে আলোচনা হয়নি। এটা হলো আমরা কনক্রিটলি জেনেছি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জেনেছি। আমাদের সঙ্গে চীনের কিছু মানুষের সাথে যোগাযোগ আছে, চীন প্রশাসনের, তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা জেনেছি যে না, এই বিষয়ে যে আলোচনা হয়নি সেইটা প্রমাণিত হয়েছে। আমাদের পরিকল্পনা উপদেষ্টা সে বলেছে ভারতের সহযোগিতা ছাড়া তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন সম্ভব না। অর্থাৎ বাংলাদেশের মানুষ যে জায়গায় ভরসা করছিল যে চীন তিস্তা মহাপ্রকল্প করলে হয়তোবা এটা সুরক্ষিত থাকবে আমাদের এই অঞ্চলটা, সেইটা একবারে ভেস্তে যাওয়ার মতো একটা অবস্থা। এবার আসেন, ভারতকে আমরা কেন বিশ্বাস করতে পারি না। দেখেন, ভারতের সঙ্গে পাকিস্তানের একটা ঝামেলা হয়েছে। কোথায় থেকে ঝামেলা? পহেলগাম যেই সন্ত্রাসী হামলা হলো, সেই হামলাতে ওটাকে কেন্দ্র করে ভারত হুমকি দিয়েছে যে তারা সিন্ধু নদীর পানি বন্ধ করে দেবে, এরকম বিভিন্ন বিষয়। সেটাকে কেন্দ্র করে পাকিস্তানও আবার পাল্টা একটা হুমকি দিয়ে রেখেছে যে তারা আরেকটা চুক্তি বাতিল করবে। তো দুই চুক্তি মিলে ভারত এবং পাকিস্তান পরস্পরের উপর নির্ভরশীল। কিন্তু আমার প্রশ্ন যেটা, যে এই যে আমাদের নদী ব্যবস্থাপনা নিয়ে আমাদের উপদেষ্টা বললেন যে ভারতের সহযোগিতা ছাড়া তিস্তা এই যে একটা বক্তব্য, এই বক্তব্যের কারণে এই ধরনের উদ্যোগ, এই ধরনের প্রকল্প যে মানে তারা করবে না, তারা এখান থেকে যে পিছিয়ে আসলো, এখান থেকে যে নতজানু হলো, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা পেয়ে গেলাম। আমি আজকে সরকারের দায়িত্বশীল, তারা আমাদের ফেসবুকটা দেখে, আমি সাধারণত একটু বেশি খোঁচাখুচি করি, সমালোচনা করি, তারা যদি দেখেন আমার এটা, আমি আপনাদেরকে বলি, আপনারা যদি ভারতকে বিশ্বাস করেন তাহলে ওই বিশ্বাসকে আপনারা ধরে রাখেন যে ওটা আপনারা বেইমানি দেখতে পারবেন। হ্যাঁ, ভারত যে একটা বেইমান রাষ্ট্র এটা আপনারা দেখতে পারবেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত পানি মানুষের জীবন। এই পানিকে বারবার ভারত অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। সেটা বাংলাদেশের গত বছরের বন্যা আমরা যদি দেখি, সেটা এই যে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, আবার এদিকে শেরপুর, ময়মনসিংহ, আবার এদিকে আমাদের কুড়িগ্রাম, লালমনিরহাট, এই যে পুরো ওভারঅলি বাংলাদেশের কৃষিভিত্তিক যে জোনগুলো আছে, যেখান থেকে আমাদের, যেটাকে আমরা শস্য ভাণ্ডার বলি, সেই শস্য ভাণ্ডার সমৃদ্ধ এলাকাগুলোকে ভারত শত্রুতা করে ঠিক একই সময় পার্ট বাই প্লাবিত করলো। প্লাবিত করে আমার কাছে কি বিক্রি করলো? তারা আমাদের 4,500 মুরগির খামার নষ্ট করলো নোয়াখালী এবং কুমিল্লা, লক্ষ্মীপুরে। সেইখানে আমাদের 4,500 খামার নষ্ট হওয়া মানে কি? আমাদের ডিম উৎপাদন ব্যাহত হওয়া। আমাদের কাছে ডিম বিক্রি করলো, তারপরে তারা এরপরে আমাদের ফসল নষ্ট করলো, আমাদের কাছে ফসল বিক্রি করলো, পেঁয়াজ বিক্রি করলো, আলু বিক্রি করলো। তো ভারতের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য দীর্ঘমেয়াদী একটা কৌশল যে ওরা আমাদের এখানে বন্যা দিয়ে এইসব নষ্ট করবে, আর নষ্ট করার পরে আমাদের কাছে ফসল তারা বিক্রি করবে। আর আমরা যারা রাজনৈতিক কর্মীরা দীর্ঘদিন ভারতের আগ্রাসন বিরোধী লড়াইটা করছি, আমাদের চিন্তার জায়গা কোনটা? যে আমার কিছু অঞ্চল থাকবে যেটা কৃষির জন্য সুরক্ষিত, যেটাকেই আমরা তিস্তা মহাপ্রকল্প বলছি। আমরা প্রাথমিকভাবে তিস্তা মহাপ্রকল্প আমরা সফল করব, এরপরে কুশিয়ারা সুরমা অঞ্চলে একটা মহাপ্রকল্প করব, এরপরে ফেনী নদীর এখানে একটা মহাপ্রকল্প করব, আর একটা পদ্মা নদীকে কেন্দ্র করে মহাপ্রকল্প। অর্থাৎ আমাদের কৃষি অঞ্চলগুলোকে একই সঙ্গে আমরা বন্যা থেকে বাঁচাবো, আবার একই সঙ্গে পানি সংরক্ষণ করে এই অঞ্চলে আমরা কৃষিটাকে সজীব রাখবো। এটা হলো আমাদের চিন্তাভাবনা। এইটার বাদ দিয়ে কিছু চটকদার এবং প্রতারণামূলক ব্রিফিং করতে করতে আমাদের জাস্ট বিরক্তির মাত্রা নিয়ে গেছে। আমাদের রেজওয়ানা ম্যাডাম তিনি মাঝে মাঝেই বলে তিস্তা এলাকায় উনি বাঁধ নির্মাণ করবেন, খুব দ্রুত উদ্বোধন হচ্ছে। ম্যাডাম, এই প্রতারণা এবং চটকদার ফালতু কাজ আপনি বন্ধ করবেন। তিস্তা পারে অলরেডি বাঁধ আছে,
দুই পাশে নদী রক্ষা বাঁধ রয়েছে, সেই বাঁধের কোনো একটা অংশ আপনি সম্প্রসারণ করবেন, নদীর পাড় নির্মাণ করবেন, সেইটাকে বারবার তিস্তা বাঁধ আপনারা বলছেন। তিস্তা বাঁধ বলতে তিস্তার উপরে ভারত যে গজলডোবা বাঁধ দিয়েছে সেই রকম আর একটা বাঁধ বলে। আবার ফারাক্কা বাঁধ নিয়ে আপনারা একটা প্রতারণা করেছেন যে ফারাক্কায় আপনারা বাঁধ দিবেন, সেইখানেও পদ্মা নদীর উপরে পার নির্মাণকে আপনারা বাঁধ হিসেবে দেখিয়েছেন। এবং আমরা বারবার বলছি যে বাঁধ বলতে বাংলাদেশের নাগরিক যেটা বোঝে, ফারাক্কা বাঁধ, গজলডোবা বাঁধ, বরাক নদীর উপরে বাঁধ, এই যে বাঁধগুলো দিয়েছে 54 নদীর উপরে 500টি বাঁধ নির্মাণ করেছে ভারত। এইরকম বিভিন্ন জায়গায় ভারত এই বাঁধগুলো দিয়ে আসলে কি করে, এই বাঁধগুলো দিয়ে তারা ওখানে একটা মহাপ্রকল্প করে, সেচ প্রকল্প করে, পানি দিয়ে কৃষি সুরক্ষিত রাখে, বন্যা নিয়ন্ত্রণ করে। আমরা চাচ্ছি যে ওরা ওখানে 500টি এরকমভাবে মহাপ্রকল্প করেছে, আমরা এখানে আমাদের নদী ব্যবস্থাপনাকে শক্তিশালী করার জন্য আমরা এখানে মহাপ্রকল্প, আমরা এই জায়গাটাতে বলছি। আমাদের কথা মনে হয় শুনেও শুনছে না, বুঝেও বুঝছে না, আমরা জানি না। তবে এইটা আমরা নিশ্চিত হয়েছি যে তিস্তা মহাপ্রকল্প পুরো আয়োজন এবং আঞ্জাম থেকে সরকার অনেকটা এই বিষয়ে কোনো গুরুত্ব নাই। আর আজকে যে বিষয়টি একটা নোটিশ দিয়ে রাখি, রোহিঙ্গা বিষয়ে খুব ভয়ঙ্কর কিছু হচ্ছে। এখানে বলছে যে মানবিক করিডোর, যেটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছে যে মানবিক করিডোর দিচ্ছে। ঠিক আছে, তো আমি শুধু বলছি এটা কেমন মানবিক করিডোর ভাই? মানবিক করিডোর দিচ্ছেন, আপনি বললেন 2 সপ্তাহ আগে যে এখান থেকে রোহিঙ্গাদেরকে ফিরায় নেবেন, আর ফিরায় নেওয়ার পরিবর্তে উল্টো 1 লাখের উপরে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকাই দিচ্ছেন। আপনারা মানবিক করিডোর এটা কার কাছে গিয়ে সিজদা করছেন, কার কাছে নত হয়েছেন আপনারা? আপনাদের উদ্দেশ্য কি আমরা জানতে যাচ্ছি এগুলো। আমরা একবার রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যে পরিমাণ ভুল করছি, যে পরিমাণ সাফারিংস, আমাদের সৌদি আরব আমাদেরকে হুমকি দেয় যে আমাদের হলো 60,000 রোহিঙ্গাকে পাসপোর্ট বানিয়ে দিতে হবে, আরেকবার হুমকি দেয় 80,000 রোহিঙ্গাকে পাসপোর্ট বানিয়ে দিতে হবে। এই যে আমরা যে একটা প্রেশারে আছি, আবার নতুন করে রোহিঙ্গাদেরকে ঢোকানোর জন্য মানবিক করিডোর দিচ্ছেন কারা? আমেরিকা বলছে, আপনাদের বাবা বলছে, এজন্য দিতে হয়েছে। কালকে এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও আমি এখানে দেব। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমি গিয়েছিলাম, আমাদের একদল ভাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম একটা গুরুত্বপূর্ণ কারণে। সেটা হলো আমাদের এখানে বাংলাদেশ ভারত সীমান্তে ভারত গুলি করে করে মানুষ হত্যা করে। ভারত বাংলাদেশের একমাত্র প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু ভারতের আরও অনেকগুলো প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, নেপাল, ভুটান, চায়না, আফগানিস্তান, আপনার হলো এদিকে পাকিস্তান। সামগ্রিকভাবে ভারতের আরও যে 5-7টা বন্ধু রাষ্ট্র রয়েছে বা প্রতিবেশী রাষ্ট্র রয়েছে, কোনো দেশের সীমান্তে এভাবে নাগরিক হত্যা করতে পারে না। আমি আজকে বললাম যে ওইখানে কি কি কারণে ভারত ওই দেশের নাগরিকদেরকে হত্যা করার সাহস করে না, এবং কেন আমার দেশের নাগরিকদেরকে হত্যা করার সাহস করছে, এই বিষয়টি আমি জানতে চাইলাম। ওমা, আমাদের সরকারের দায়িত্বশীল তারা এই বিষয়ে এইভাবে কোনো সময় ভাবেই নাই। আমি বললাম আপনারা অ্যাসেসমেন্ট করেন যে ওইখানে কি কি কারণে। তাদেরকে বললাম যে দেখেন, পাকিস্তান সীমানে নাগরিক হত্যা হয় না, যে পাকিস্তান খুব টাইট নিরাপত্তা রক্ষা করে, যে পাকিস্তানের একজনকে মারলে পাকিস্তানও সঙ্গে সঙ্গে একজনকে মারার হিম্মত রাখে। নেপাল, ভুটানে একই অবস্থা, ওখানে একজন মানুষকে মারলে পুরো জাতিগতভাবে তারা চিল্লান দিয়ে ওঠে। ঠিক আছে, তো এখানে আফগানিস্তান সীমান্তে তো মারার কোনো প্রশ্নই আসে না, ওরা তাকে জমের মতো ভয় পায়। আর চায়না সীমান্ত, চায়নাকে তো ইন্ডিয়া আব্বা ডাকতে অভ্যস্ত। এই সামগ্রিকভাবে কেন ভারত তার অন্য প্রতিবেশী রাষ্ট্রগুলোতে সীমান্তে নাগরিক হত্যা করতে পারে না, বাংলাদেশে কেন করতে পারে, এই বিষয়টা আমি আলোচনা করার জন্য একটা প্রেক্ষাপট তোলার জন্য। তাদের যে একটা ভাব, নতজানু আচরণ, যে আমরা ছোট রাষ্ট্র, আমরা এটা আমরা ওইটা, এইরকম বিভিন্ন ধরনের অ্যাটিটিউড। ভাই, একটা হোটেলে খেতে গেছেন, ছোট্ট একটা বাচ্চা হোটেলের বয়, তাকে আপনি পিচ্চি বলে ডাকছেন, কিন্তু ওই বয়টাও চিৎকার দিয়ে বলে খবরদার পিচ্চি বলবেন না আমাকে, আমার নাম আব্দুর রহমান। এইভাবে প্রতিবাদ করে। আমরাও ছোট রাষ্ট্র হতে পারি, আমাদের সার্বভৌমত্ব, আমাদের পতাকা, আমাদের সেনাবাহিনী, বিজিবি, এভরিথিং আছে। আমি ওই চিৎকার দিতে পারছি না কেন? ধরেই নিয়েছেন মানসিকভাবে যে ভারত বড় রাষ্ট্র, আমি ছোট রাষ্ট্র, আমাকে এগুলো সহ্য করতে হবে। তাহলে কি আমরা বছরের পরে বছর সীমান্তে নাগরিক হত্যা সহ্য করেই যাব? আপনাদের কাছে জবাব চাচ্ছি যে আমরা সহ্য করেই যাব? আপনারা বলেন যে আমরা সহ্য করে যাব কিনা। আমার বিজিবিকে আমরা অস্ত্র কেনার জন্য টাকা দিচ্ছি, তাদেরকে বেতন দিচ্ছি, রেশন দিচ্ছি, কারণ নাই অকারণ নাই, মাসের পরে মাস, বছরের পরে বছর, যুগের পর যুগ তাদেরকে আমরা খাওয়াচ্ছি, তাদেরকে আমরা রেশন দিচ্ছি, বস্তা ভরে রেশন দিচ্ছি, তেল দিচ্ছি, ডাল দিচ্ছি, চাল দিচ্ছি, এভরিথিং দিচ্ছি।
তাহলে আমার নাগরিককে হত্যা করছে, তারাও এখান থেকে একটা প্রতিবাদ করতে পারছে না, প্রতিক্রিয়া দেখাতে পারছে না, জাস্ট দারোয়ানের মতো, চকিদারের মতো ওখানে দাঁড়ায় আছে। তাহলে ওই বন্দুকটা আমি কেন কিনে দিলাম? আমার দেশের একটা গরিব মানুষ, সে এই বন্দুক কেনাতে অর্থায়ন করে, সে বিজেপিকে খাওয়ানোর জন্য অর্থায়ন করে। একটা ফকির একটা এক প্যাকেট বিস্কিট কিনতে সেও এটাকে সাপোর্ট করছে, ভ্যাট দিচ্ছে। একটা ছোট বাচ্চা চকলেট কেনার সময় সে ভ্যাট দিচ্ছে। এই সবার অর্থে বিজিবির বেতন হয়, তাদেরকে অস্ত্র কিনে দেওয়া হয়েছে, কিন্তু আমরা আমাদের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে পারছি না। আমি বলেছিলাম যে ওরা যে অভিযোগ দিচ্ছে চোরাচালানি, ওরা 27 জন শিশুকে হত্যা করেছে গত 10 বছরে। এই শিশুগুলোকে কেন হত্যা করেছে? স্বর্ণা দাস কি অপরাধ করেছিল? ফেলানি কি অপরাধ করেছিল? বড় মানুষগুলো অপরাধ করেছে ধরে নিলাম, কিন্তু সীমান্তে বর্ডার ক্রস করলেই যে নাগরিকদেরকে হত্যা করা হবে, এটা কি আন্তর্জাতিক পরিমণ্ডলের আইন? এরকম আইন কোথাও আছে যে গুলি করে হত্যা করা হবে? ভারত এই কাজটা করছে, আমরা কিছু করতে পারছি না, আমাদের কোনো প্রতিক্রিয়া নাই। আজকে সীমান্তে নাগরিক হত্যা বিষয়ে আমরা জিজ্ঞাসা করেছিলাম, এই মাসে 4 জন নাগরিককে হত্যা করা হলো, এই মাসে আপনারা একবারের জন্য ভারতের হাই কমিশনকে বা তাদেরকে ডেকে পাঠান নাই যে কেন আমাদের দেশের নাগরিকদেরকে হত্যা? এই ঝিনাইদহে এই মাসে 2 জন নাগরিককে হত্যা করা হয়েছে 1 মাসের ব্যবধানে, কোনো প্রতিক্রিয়া নাই, জাস্ট নতজানি একটা আচরণ। মানে আপনাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য লক্ষ্য এগুলো আমরা জানতে চাই। এবং আমরা চাই যে ভারত তার অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রে গুলি করতে পারছে না, আমার এখানে গুলি করতে পারছে, আমি এটাকে রিকভার করব না ওই সকল দেশ থেকে শিখে? আমারও তো একটা পলিসি থাকতে হবে, যে পলিসি দিয়ে আমি আমার নাগরিকদেরকে সুরক্ষিত করব, তাই নয় কি?